আমার বিয়ের প্রথম রাতেই আমার হাজব্যান্ড দেখলো আমার শরীরে হাজারটা ক্ষতচিহ্ন। এটা দেখার পরে সে আমাকে কিছু জিজ্ঞেস করে নাই, সাত পাঁচ কিছু ভাবে নাই, না ভেবে সবাইকে জানাই দিল সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি পপি, চলেন আমার গল্পটা আজকে আপনাদের শোনাই। আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা রংপুরে, আমরা 4 ভাই বোন, খুবই অভাবের সংসার, কোনো রকমে খেয়ে পড়ে দিন যাপন। সেই জায়গা থেকে প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত পড়াশোনা হয়েছে। 6-এ ওঠার পরে খুব কষ্ট করে মা টাকা জোগাড় করে হাই স্কুলে ভর্তি করছেন, বাট 7-এ ভর্তি হওয়ার জন্য টাকা ছিল না, যার কারণে আমার পড়াশোনাটা আর হয় নাই। বাসায় থাকতাম, মায়ের সাথে কাজ করতাম। আমাদের 4 ভাই বোনেরই প্রাইমারি স্কুল পর্যন্তই পড়াশোনা। তো আমি ছিলাম আমার বাবা মায়ের 3 নাম্বার সন্তান। সবার বড় আমার ভাই, তারপরে আমার বোন, তারপরে আমি, তারপরে আবার ছোট একটা ভাই। তো আমি যখন আমার 15 বছর 14 বছর বয়স হবে, তখন আমার বাবা ঢাকা চলে যায়। যে সবাই বলে যে ঢাকা গেলে ওখানে রিক্সা চালাইলেও নাকি অনেক টাকা পাওয়া যায়, অন্ততপক্ষে আমরা 3 বেলা খেয়ে ভালো থাকতে পারবো। তো আমাদের এখানে পাশের বাড়ির এক আঙ্কেল, উনি ঢাকা থাকেন। তো এটা শুনে বাবা ওনাকে বলেন, তাহলে আমাকেও নিয়ে যাও, রিক্সা তো আমি চালাইতে পারি। এরপরে গিয়ে বাবা রিক্সা চালানো শুরু করেন। সেখান থেকে মানে 1 বছরের মতো অনেকের সাথে পরিচিত হয়। তো আমার বাবা বুদ্ধিমান ছিলেন এবং খুব স্মার্ট একজন লোক ছিলেন। কৃষিকাজ করলেও অন্যরকম ছিল, তাকে দেখতে শুনতেও খুব ভালো লাগতো। তো একজন আঙ্কেল, যে বাড়িতে বাবা থেকে রিক্সা চালাতেন, ওই বাড়ির এক আঙ্কেল বাবাকে বুদ্ধি দেয়, তুমি রিক্সা চালাচ্ছ কেন। সে আঙ্কেলের সাথে বাবা গাজীপুরের এরিয়াতে থাকে। তখন বলে এখানে অনেক গার্মেন্টস আছে, তুমি গার্মেন্টসে চাকরি করতে পারো। তখন হয়তো বা এটা 2001-2-এর দিকের ঘটনা। তো ওই সময়টাতে এত সার্টিফিকেট বা শিক্ষিত কোনো কিছুর তত লাগতো না হয়তো গার্মেন্টসে চাকরি করতে। তো একটা ফেক সার্টিফিকেট দিয়ে বাবার চাকরি হয়ে যায় গার্মেন্টসে। তো বাবা তখন প্রথম যেই স্যালারিটা পায়, সেখান থেকে মনে হয় বাবা 6,000 টাকা না 7,000 টাকা বেতন পায়। এটা আমাদের জন্য অনেক কিছু ছিল। তো বাবা বাসায় পরের মাসে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে, টাকা দিয়ে যায় এবং বলে এরকম এরকম এখানে অনেক মেয়েরা চাকরি করে, অনেক কিছু বলে। তো আমার ভাইয়ের কথা বলে যে ভাইকেও নিয়ে যাবে। আমার ভাই তখন যথেষ্ট বড়, আমার ভাইয়ের প্রায় 20-22 বছর বয়স হয়ে গেছে। কৃষিকাজ করে, যে বদলি দেয় না মানুষের খেতে, ওরকম বদলি দেয় ভাই তখন। তো বাবা 2 মাস পরে একটা কাজের জোগাড় করে ভাইকেও নিয়ে যায়। তো বাবা আর ভাই ওখানে 1 বছরের মতো থাকে। 1 বছরের মতো থাকার পরে তারা মোটামুটি সব কিছু বোঝে, চতুর্দিকের পরিবেশটা, এলাকাটা, বা ঢাকা শহর সম্বন্ধে যে আইডিয়াটা হওয়া দরকার, সব কিছু হওয়ার পরে বাবা আর ভাই 2জন মিলে ডিসিশন নেয় যে আমাদেরও গ্রামে পড়ে থেকে তো কোনো লাভ নেই, আমাদেরও ঢাকা নিয়ে আসবে। এরপরে আমাদের ঢাকাতে নিয়ে চলে আসে। তো আমার যে একেবারে ছোট ভাইটা, ও মাদ্রাসায় পড়তো। তো আমার আপুর শ্বশুরবাড়ি আমাদের এলাকাতেই। তো ওকে আমরা গ্রামে রেখে আসি, যে ও মাদ্রাসায় পড়বে আর আপুর বাড়িতে যাবে। তখন তো এত কিছু বুঝতাম না আসলে, মাও তত ভাবে নাই যে ঢাকার শহর গেলে আরও ভালো মাদ্রাসায় পড়াতে পারবো। মা তখন ভাবছে ওর পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে, তো মাদ্রাসায় পড়তেছে, আপুর বাড়িতে ওকে থাকতে বলা হলো। যে ও তো থেকেই পড়াশোনা করতো, যে যখন ছুটি হবে তখন চলে আসবে আপুর বাড়িতে, আর আমরা তো বছর শেষে বাড়িতে যাবই যখনই ছুটি পাবে তখন। তো বাকি রয়ে গেলাম শুধু আমি একা। আমার ভাই চাকরি করতেছে। তো আমাকে নিয়ে মা চলে আসলো ঢাকায় আসার পরে একটা অনেক বড় বাড়ি, পুরো বস্তির মতো পরিবেশ, খুব কম টাকায় ভাড়া, একটা টিনের ঘর, আমাদের একটা রুমই ভাড়া নেওয়া হইলো। বাট ঘরটা খুব বড়, নিচে উপরে বিছানা করে আমরা সবাই সুন্দর মতো থাকতে পারি। আমি আর মা নিচে ঘুমাই, ভাই আর বাবা খাটে ঘুমায়, এরকম করে আমাদের চলতেছে। এরপরে কিছু মাস যাওয়ার পরে ওই মহিলারাও গার্মেন্টসে কাজ করে না, এটা বাবারা ঘরে বলতো। তারপরে ওই যে পাশের বাসার আন্টিরা কাজ করে আসতো, এগুলো মা দেখতো। মা পরে বলে কি যে তাইলে আমাকেও কাজে লাগাই দাও। আর আমরা তো ঢাকা শহর আসছি কাজের জন্য, এখন যদি একজন কাজ করে, ততদিন আমি যথেষ্ট বড়, 17 বছর প্রায় আমার শেষ। তো তখন আমি যদি বাসায় থাকি, আমি রান্নাবাড়া করতে পারবো, আমাকে কাজে দিবে, এটা আমার মা কোনোদিনও কল্পনা করে নাই, কোনোদিন তাদের মাথায় আসে নাই। তো মা ভাবছে যে বাসায় থেকে আমি রান্নাবাড়া করব, মার তো কোনো দরকার নেই, 2জন আমরা সারাদিন বসেই থাকি, তার চেয়ে ভালো মা যদি কাজ করে কিছু টাকা আসবে। আর গ্রামে তো মার কাজ করে অভ্যেস, ধান চালের কত পরিশ্রম করে, ঢাকার শহর তো তেমন কাজ নাই। এটা বলার পরে বাবা মাকেও একটা চাকরির ব্যবস্থা করে দেয়। তো তারা 3জনই চাকরি করে, আমার মা, বাবা, ভাই, আমি একা বাড়িতে থাকি। তো এভাবে প্রায় 1 বছর চলে গেল। তখন আমার প্রায় 17 বছর মনে হয় শেষ, বা 18 বছর এরকম বয়স হবে। তো ওই এলাকারই একটা ছেলে আমাকে
প্রেমের প্রস্তাব দেয়। তো আমি তো ওইটা তো ওইরকম কিশোরী বয়স, খুব ভালো লাগার বয়স, যে কেউ আমাকে পছন্দ করছে, ভালোবাসছে। ওই সময়টাতে আমি হচ্ছে খুব খুশি হয়ে যাই যে আমাকেই ছেলেটা প্রপোজ করছে। যে বাড়িটাতে থাকতাম বললাম অনেক বড় বাড়ি, এরকম আমার মতোই আরও এরকম ফ্যামিলি আছে। ওই ঘরে আবার আমার সমবয়সী মেয়েরা আছে, তারা অনেকেই গার্মেন্টসে চাকরি করে, আবার কেউ কেউ পড়াশোনা করে, এরকম বাড়িতে থাকে। তো ওদের সাথে একজন আপু ছিল। ওই আপুকে আমি বললাম যে এমন এমন আপু, আমাকে হচ্ছে অমুক ছেলেটায় বলছে। তো আপু আমাকে জানাইলো যে ও খুব বাজে ছেলে, এক তো নেশাখোর, মেয়েদের সাথে এরকম শারীরিক সম্পর্ক করে, তারপরে মেয়েদের 2 দিন পর ছেড়ে দেয়। তুই ওই ছেলের সাথে কিন্তু কথা বলিস না, পরে তোরেও এরকম করে ছেড়ে দিবে। এবারে তো অনেক মেয়ে আছে যে সবার সাথে প্রেম করছে, এরকম এরকম করে করে ছেড়ে দিছে, তুই হচ্ছে এগুলো করিস না। তো আমি হচ্ছে ভয় পেয়ে গেলাম যে ঢাকা শহর যেহেতু আমাদের এলাকাও না। উনি আবার আমাকে একটু ভয় দেখাই বললো যে গ্রাম থেকে আসছিস, উল্টাপুল্টা কিছু হলে এলাকায় থাকতে দিবে না। আর ওরা মোটামুটি হচ্ছে ভালোই, ওই জায়গার স্থানীয় ভালো ফ্যামিলি, ওনাদের প্রভাবশালী মোটামুটি। তো ওই জায়গা থেকে আমাকে যখন হচ্ছে এগুলো বললো, আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি ওই ছেলেকে আর কথা, মানে আমি ওনার সাথে এমনিতেও কথা বলি নাই। তো আমি দেখতে ভালোই সুন্দরী ছিলাম, অনেক লম্বা ছিলাম, চুল বড় ছিল, গায়ের রঙও ফর্সা। তো ওই ছেলে আমার হচ্ছে পেছন পেছন ঘুরতেই থাকলো, একে দিয়ে খবর পাঠায়, তাকে দিয়ে খবর পাঠায়। আমি রাস্তার দরজার সামনে, বাড়ির গেটের সামনে যাই যদি কিছু কেনার জন্য, তখন আমাদের হচ্ছে পানি আনতে যেতে হতো। খাবার পানিটা পাশের বাড়ি থেকে আনতে হতো, ওনারা মোটর ছাড়তো, ওখান থেকে পানি আনতে হতো। আর কাজের পানিটা হচ্ছে কুয়া ভরে রাখতো এরকম। তো ওই পানি আনতে যেতে হইতো, রাস্তায় বের হইলে ওইটা আমাকে বলতো, কিন্তু আমি কিচ্ছু বলতাম না। তো এরকম করতে করতে আরও 1 বছর কেটে গেল। তো এখানে এখন আমার বাবা মা সব আমার জন্য, এর মাঝে কিন্তু অনেকগুলো বিয়ের প্রস্তাব আসছে এই ভাড়াটিয়া বাড়ি থেকে বা তাদের আত্মীয়ের জন্য। তো মা বলছে যে না, আমাদের মা বাবার চিন্তা ভাবনা ছিল 2-4-5 বছর টাকা পয়সা কাম করে এরপরে আমরা চলে যাব গ্রামে, গ্রামে গিয়ে এই টাকা দিয়ে কিছু করে খাবো, আর হচ্ছে মেয়েকে বিয়ে দিব, এখন বিয়ে দিব না, এরকম। তো এরকম চলতে থাকলো। হঠাৎ করে একদিন রাত্রের বেলা আমাকে সে এরকম পানি আনতে গেছে, খাবার পানি যে বিকেলে আনতে হয়, তখন কিছু একটা সমস্যা ছিল ওই বাড়ির মোটরে। তো এই জন্য হচ্ছে রাত্রের বেলা আমাকে হচ্ছে পানিটা আনতে যেতে হয়। তো পানি নিয়ে যখন আসতেছিলাম, তখন সে আমাকে থামায়, আমার হাতে ধরে এবং আমাকে বলে যে আমি এত ঢং করতেছি কেন, সে আমাকে পছন্দ করে, আমার মতো বস্তির মেয়েকে যে সে পছন্দ করছে এটাই বেশি। তো আমার না রাগ লেগে যায়। তখন আমি হচ্ছে তুই তুকারি করে তাকে বলি যে তোকে বলছি আমার পছন্দ করতে, আমি বস্তির মেয়ে ভালো হয়েছি, তুই কেন আমার পেছন পেছন ঘুরতেছিস? তুই বড়লোকের মেয়ে, বড়লোকের ছেলে, বড়লোকের মেয়েদের সাথে প্রেম কর, আমরা বস্তিতে থাকি, আমার পেছনে ঘুরতেছিস কেন? মানে তুই তুকারি করে গালাগালি করে দিই, যার কোনো দিন এরকম করলে আমি তোদের বাসায় গিয়ে বিচার দিব। আমি এমনি তো একটু মানে খুব রকচটা স্বভাবেরই। যাই হোক, এভাবে হচ্ছে ওই দিন এটা বলে চলে আসলাম। তো আমার মা, বাবা, ভাই, মাঝে মাঝে এরকম হয়তো যে মা বাবা 2জনই হচ্ছে নাইট আসে নাই, আবার মাঝে মাঝে 3জনই হচ্ছে সারা রাত কাজ করতো এরকম। তো শীতের সময় একদিন বৃহস্পতিবারে আমার মা, বাবা, ভাই 3জনেরই হচ্ছে নাইট ডিউটি ছিল। 3জনই আসে না। নাইট ডিউটি বলতে তারা সারা রাত কাজ করে সকালে বাসায় আসবে, ভোর 5টায় বাসায় আসবে, শুক্রবার ছুটি, এরপরে শনিবারে আবার চাকরিতে যাবে। এগুলো ওই যে ওভারটাইম দেয়, প্রচুর টাকা হয় এখান থেকে। তো তারা 3জনই বাসায় আসে। তো তারা যখন নাইট করে, আমি যেহেতু আর বাসায় বসে থাকতাম না, আমাদের টিভি ছিল না তখন, ফোন ছিল না, কিছুই ছিল না। তো আমি করতাম কি, যে পানি এনে রাখতাম কলসি ভরে, দরজাটা আবজা, ওই ভরা কলসিটা দরজার সামনে রেখে ঘুমায় যেতাম। তো আমাকে আর তাদের ডাকতে হইতো না, তারা এসে একটু জোরে ধাক্কা দিলে কলসিটা সরায়, তারা ভেতরে ঢুকে যেত। এটা ছিল আমার মানে রুটিন। যখনই বাবা আমার নাইট হইতো বা ভাই না আসতো, এরকমভাবে থাকতো। তো ওই দিন 3জনই আসে নাই। ওইটা আবার পাশের বাসার এক আঙ্কেলের কাছে খবর পাঠাইছে যে আমরা আসবো না রাত্রে, ওকে বললো দরজা লাগায় ঘুমায় থাকতে। তো আমি কি মনে করে, আমার তো আর এটা মনে নাই যে আমাকে যে মা বলে দিল যে আমরা বাসায় আসবো না, দরজা লাগায় ঘুমাইতে, সকালে এসে আমাকে ডেকে উঠাইবে। আমি করছে কি, ওই কলসি দিয়ে ঘুমায় গেছি খাওয়া দাওয়া করে। তো আমি ঘুমায় গেছি। হঠাৎ করে আমি রাত্রের বেলা, তখন বেশি বাজেও না, 1:30-2টা বাজে, আমি অনুভব করতেছি আমার উপরে ভারী কোনো কিছু ঘুমের মধ্যে, আর আমার মুখটা চেপে কেউ ধরে রাখছে। চোখ মেলে তাকাইলাম, আর তখন না টিনের ঘর ছিল। তো আমাদের তো যে একটা ঘর আর একটা ঘরের পাশাপাশি একদম, তো একটু সাউন্ড করলে পাশের রুম থেকে শোনা যায়, সেই জায়গার মধ্যে। তো আমি চোখ মেলে যখন তাকাইলাম, ওই একটু একটু ঘরের মধ্যে যে আবছা আলো, সেটার মধ্যে আমি দেখলাম ওই ছেলেটাকে। তো ছেলেটার নাম ছিল হাসান।
তো আমি যে দেখলাম সে খুব লম্বা চূড়া, খুব শক্তিশালী ছিল বলা যায়। দেখার পরে না আমাকে আর কোনো কিছু বলার সুযোগ দেয়নি। সে আমার ওড়নাটা দিয়ে আমার মুখটা শক্ত করে বাঁধছে, আমার হাত দুইটা শক্ত করে বাঁধছে। এরপরে তার মানে শরীরের যত শক্তি আছে আর যতটুকু নোংরামি করা যায় সে আমাকে এত এত টর্চার করছে ওই দিন রাতে। আমার শরীরের কোথাও মনে হয় না একটা জায়গা বাকি আছে যেখানে ক্ষত ছাড়া ছিল। আমার পুরোটা শরীর জাস্ট মানে ক্ষত বিক্ষত করে ফেলছে কামড়ে। এত মানে জাস্ট প্রতিশোধ নেওয়ার মতো যে তুই আমাকে এত কথা শোনাইছিস, তুই তুকারি করছিস, যা এবার। তো এত মানে বাজে একটা পরিস্থিতি ছিল। তো আমার তো হাত বাঁধা, মুখ বাঁধা, ওইদিকে আমার ব্লিডিং হচ্ছে, এত খারাপ অবস্থা। আর সে তো তার কাজ সেরে সে চলে গেছে বের হয়ে। এখন তো আমার মা আসছে সেই ভোরে। আমার অবস্থা এত খারাপ ছিল, আমি যে বিছানা থেকে উঠে কাউকে ডাকবো বা দরজাটা খুলতে বলবো সেটাও পারতেছিলাম না। আমার পাটা ছাড়াই ছিল, চাইলে আমি উঠতে পারতাম। তা আমার সাথে কি হইলো সেটা ভাবতে ভাবতেই আমি ওই সেন্সলেসের মতোই, আমার চোখ খোলা, আমি দেখতেছি সব কিছু কিন্তু আমি কিছু বলতে পারতেছি না, আমি বিছানার মধ্যে পড়ে আছি। এরপর আমার মা বাবারা আসলো সকালে 5টার সময়, তাদের ছুটি হয়েছে, আস্তে আস্তে প্রায় 5:30 বেজে গেছে। তো শীতের দিন তো তখনও অনেক ফর্সা হয় না, কিন্তু ঘরে ঢুকে মা দেখতেছে যে দরজা যখন ধাক্কা দিয়েছে দরজাটা খুলে গেছে, দরজার সামনে কলসিও নাই। তখন মা হচ্ছে ঘরে ঢুকে তো দেখছে যে আমার এই অবস্থা। তো চিৎকার চেঁচামেচি করে তাড়াতাড়ি আমার মুখ থেকে কাপড় খুলছে, মাথায় পানি টানি দিছে, আমাকে উঠাইছে, বসাইছে। তো মার চিৎকার শুনে আশেপাশের যত হচ্ছে রুমের মানুষ ছিল সবাই ছুটে আসছে কী হয়েছে জিজ্ঞেস করার জন্য। তখন আমাকে জিজ্ঞেস করতেছে বারবার, মানে আমাকে আগে শান্ত করবে, হসপিটালে নেবে, এরকম কিছুই না। সবাই এটা নিয়ে মানে কি হইলো, কে করলো, কী করলো, সবার মধ্যে একদম শোরগোল পড়ে গেছে। তারপরে তো আমাকে মাথায় পানি দিল, ঘরের মধ্যে আর কি মাথায় পানি দিতেছে। আমি তো কান্না করতে করতে শেষ। অনেকক্ষণ পরে মোটামুটি একটু স্বাভাবিক হওয়ার পরে আমাকে যখন জিজ্ঞেস করছে কে ছিল, আমি বললাম যে হাসান ছিল। এটা শোনার পর আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার বাড়িওয়ালা আমার মাকে বলল, যেটা হওয়ার তো হয়ে গেছে, এখন এগুলো নিয়ে যদি বলতে যাও, বাইরে গিয়ে যদি জিজ্ঞেস করো বা বলো, তখন অযথা পরবর্তীতে আরও সমস্যা হবে। এখানে তো তোমাদের যেহেতু থাকতেই হবে, এগুলো নিয়ে কোনো কিছু করো না, বাদ দাও। ওরা হচ্ছে এখানকার স্থানীয়, তুমি এখানে ভাড়া থাকো। তো ওই যে বললাম আমার বাবা খুব স্মার্ট ছিলেন। তো আমার বাবা গিয়ে থানায় জিডি করলেন ওই হাসানের নামে। এরপরে তো পুলিশ আসলো, আমাকে জিজ্ঞেস করলো, আমি এটাই বললাম। আমার বাবাকে এসে 3-4 জন লোক, ওনাদেরই কোনো আত্মীয় হবে, খুব শাসায় গেলেন যে টাকা পয়সা লাগলে নাও, এরকম এগুলো বাদ দাও, হ্যান ত্যান নানান মানে অনেক ঝামেলা হচ্ছে। এর মাঝে হুট করে সব কিছু যেমন মানে একদম শিথিল হয়ে গেল, যেমন কিছু হয়ই নাই। কারো মুখেও তেমন আমার এই বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। পুলিশও আর কোনো পাত্তা দিল না। তো আমার বাবার তো আর এত ভুরি ভুরি টাকা ছিল না, সে যাবে টাকা দিয়ে দিয়ে পুলিশকে দিয়ে কাজ করাবে। আর তারা প্রভাবশালী ছিল, তারা হয়তো এরকম টাকা পয়সা খাওয়াইছে। এরকমভাবে সব শেষ হয়ে গেল। তো আজ যতটুকুই শুনছে মানুষ যখন ওনাদের বলতো, তখন ওনারা বলছে যে কি প্রমাণ আছে যে ওনার ছেলে যে আমার সাথে এরকম করছে, এটার প্রমাণ কি? আমি যে নিজে বলতেছি এই প্রমাণের কোনো এই ভিত্তি নেই। ওনার ছেলেকে আমি বিয়ে করতে চাই, এই জন্য আমরা এরকম এগুলো নাটক সাজাইছি, এ ধরনের নানান কথাবার্তা হয়। এরপর আস্তে আস্তে মানে আমার স্বাভাবিক সুস্থভাবে মানসিকভাবে সুস্থ হইতে অনেকটা সময় লাগে, আরও 6-7 মাসের মতো আমরা হচ্ছে ওখানে থাকি, ওই বাড়িটাতেই থাকি। কিন্তু আমার নিজেকে দেখলে এত পরিমাণে লজ্জা লাগতো, আমি কাপড় খুললে না আমার শরীরের কোনো একটা অংশ মনে হয় না যে বাকি ছিল। বিশেষ করে সামনের দিকটাতে এত কামড়ের দাগগুলো কালো কালো হয়ে বিচ্ছিরি লাগতো দেখতে। তো দেখতাম আর কান্না করতাম, মানে আমি যাতে ভুলতে না পারি সে এটাই আমার সাথে করতে চাইছে, যে আমি যাতে সারা জীবন মনে রাখি সে তার এই কর্মটা। তো মা বাবা তো আবার আস্তে আস্তে কাজ করা শুরু করলেন। এখন যার সাথে হয়েছে সে ছাড়া তো আরেকজন এই বিষয়টা ওরকমভাবে কোনো দিনও রিলেট করতে পারবে না। সবাই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল, সবাই আমাকে অসহায়ত্বের নজরে আহারে এরকম দেখতো। এভাবে 5-6 মাস বাড়িতে থাকলাম। থাকার পরে আমি প্রতিদিন রাতে কান্না করতাম, আমার রাত হলে ঘুম আসতো না। অন্ধকার দেখলেই আমার ভয় লাগতো যে রাত হয়ে গেছে, এখন যদি আবার আসে, আবার যদি এরকম কিছু হয়। এখনকার ভাষায় যেটাকে বলতে গেলে ট্রমাটাইজ হয়ে গেছিলাম। কিন্তু তখন তো আমাদের এসবের কোনো মূল্যই ছিল না, যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে এত ভাবার কী আছে এরকম। এরপরে এরকম করতে করতে আমি মানে পুরো অসুস্থ হয়ে গেছিলাম, চোখের নিচে কালি পড়ে গেছে। তো মা বাবা ডিসিশন নিলেন যে আমাকে গ্রামের বাড়িতে পাঠাই দেবেন আপুর কাছে। বাবা মাকে বললেন তুমিও চলে যাও, একটা অঘটন ঘটছে আবার কি হয়।
তো মা বললেন তখন ওই যে ঈদের কিছুদিন আগে মা বললেন যে রোজার ঈদের কোরবানির ঈদের বোনাসটা নিয়ে তারপরে যাই, কতগুলো টাকা বোনাস পাবে না। তো ওই কয়টা দিন আমরা হচ্ছে থাকলাম, প্রায় 4-5 মাস আরও আমরা ওই বাড়িতে থাকলাম। থাকার পরে মা আমি আমাদের দুইজনকে বাবা হচ্ছে পাঠাই দিলেন গ্রামে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওখানে তো আমার তো উপরিভাগের ব্যাপারটা এরকম ছিল, ঠোঁটগুলো কেটে গেছিলো, গালের মধ্যে একটু ছিল দাগ। তো এগুলো হচ্ছে মানুষ একটু দেখছে, বলছে যে কী হয়েছে, ব্যথা পাইছি, এটা বলে আস্তে আস্তে জিনিসগুলো মিশে গেছে। কিন্তু শরীরের দাগ তো আর মিশতেছিল না, আর মনের দাগ তো কখনো মেশার ছিলই না। ওইখানে এভাবে হচ্ছে থাকতেছিলাম। তারপরে বাড়িতে যাওয়ার পরে বেশ কিছুদিন, আরও 1-1.5 বছর চলে গেল। আস্তে আস্তে আমিও জিনিসটা ভুলতে শুরু করলাম। এরপরে আমার মা বাবা ডিসিশন নিলেন যে আমাকে বিয়ে দিয়ে দেবেন। তো ওই যে বললাম, দেখতে তো সুন্দরী ছিলাম, বিয়ের জন্য যারাই বিয়ের কথা বলছে দেখতে আসছে তাদের এক দেখায় পছন্দ হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেল। যার সাথে বিয়ে ঠিক হইল তার হচ্ছে আমাদের গ্রামের বাজারে মুদির দোকান, তাদের ভালোই, মোটামুটি বাড়ির অবস্থাও ভালো, আমাদের চেয়ে ভালো। তো তার কাছে হচ্ছে বিয়ে ঠিক হইলো। তো বরযাত্রী খাইয়ে, গোল্ড দিয়ে, ঘরের ফার্নিচার দিয়ে, যতটুকু পারছে আমার বাবা মা ভালো টাকা পয়সা খরচ করে আমাকে বিয়ে দিল। ততদিনে তো আমাদের টাকা পয়সা ছিল, মা বাবা দুইজন কাজ করে, ভাই কাজ করে। তো এভাবে আমার বিয়েটা হয়ে গেল। যেদিন আমার বিয়ে হয়ে গেল, বিয়ের পরে সব কিছু নর্মাল, মানে বিয়ের আগে 1 মাস পর্যন্ত আমি আমার যার সাথে বিয়ে হচ্ছিল তার সাথে ফোনে কথা বলছিলাম। তো তখন না আমি আমার আপুকে বারবার বলছি যে আপু আমি হচ্ছে ওনাকে এটা বলে দিই। তো আপু বলতেছে এটা বলার মতো কিছু নাই, এখানে বলার কি আছে, যেটা হওয়ার হয়ে গেছে শেষ। এখন আমাকে ওই অবস্থাতে কিন্তু আমার মা এসে দেখছে, বাট আমার পরনে জামা কাপড় ছিল। যখন মা আসছে দেখছে তখন আমার পরনে মোটামুটি জামা ছিল, জামাটা ছিঁড়ে যাওয়ার পরে পুরো ছিল, আমার পুরো শরীরটা তারা দেখে নাই, আমার শরীরটা শুধু আমি দেখছি। তো আমি কাউকে বোঝাতে পারছিলাম না যে আমার এরকম, এটা তো দেখবেই বিয়ের পরে হাজব্যান্ড। তো তখন আপু বলতেছে এগুলো বলার কিছু না, এটা মনে করে একটা অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যাও, তুমি হচ্ছে বিয়ে করো, সামনে আগাও জীবনে। ঠিক আছে, তাদের কথাই শুনলাম। বিয়ের পরে এখন হাজব্যান্ড তো শরীরের দেখবে, এটাই খুব স্বাভাবিক। তখন সে এগুলো কিসের দাগ, কী হয়েছে, হ্যান ত্যান, তো এটা বোঝা যায় না যে একটা মেয়ের শরীরে এতটা দাগ একমাত্র কোনো পুরুষ মানুষের দ্বারাই হতে পারে। শুধু শুধু তো শরীরে আর দাগ পড়ে যাবে না, আর দাগগুলো যে এরকম ছিল সেটা সম্পূর্ণ বোঝাই যেত দেখতে। তারপরে সে ওই দিন আমার সাথে আর জিজ্ঞেস করলো, খুব ভালোভাবে আমাকে জিজ্ঞেস করছে যে যাই হয়েছে তুমি আমাকে বলো, হ্যান ত্যান। তো আমি তাকে ডিটেলসে সব কিছু বললাম। বলার পরে সে পরদিন সকালে, আমি ঘুম থেকে ওঠার আগে সে বিছানায় নাই, কোথাও চলে গেছে। সকালে দেখলাম আমার মা এই বাড়িতে, আমার বোন জামাই, আমি ঘুম থেকে ওঠার পরে দেখতেছি সবাই আমার শ্বশুর বাড়িতে। সবাইকে ডাকায়া বসায়া উঠানে বসে আমার হাজব্যান্ড বলল যে আপনার মেয়ে এরকম নষ্টা, ঢাকার শহর নষ্টামি করে, তারপরে মেয়েকে নিয়ে আসছেন এখন আমার গলায় ঝুলাইতে। তখন আমাদের ওইদিকে মানে রংপুরের দিকে আমার বিয়ের কাবিন ছিল মাত্র 50,000 টাকা। সেই 50,000 টাকা সে বলল দরকার পড়লে আমার জমি বিক্রি করে আমি টাকা দিয়ে দেবো, তারপর আপনার মেয়েকে আমি আমার সংসারে রাখবো না, এরকম নষ্টামের সাথে আমি ঘর করব না। তো ঠিক আছে। তো আমাকে সবাই বলতেছে বাড়িতে নিয়ে আসতে, ওই দিনে আমাকে মানে সাথে করে দিয়ে দিছে আমার শাশুড়ি যে বের হও আমার বাড়ি থেকে, আপনার মেয়েকে নিয়ে যান, আমরা সব কিছু ঠিকঠাক করে আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিবে আমার ছেলে। তো অনেক হচ্ছে বুঝাইলো, মাতবর যে গ্রামের যে বিচার করে প্রধান, উনি বসলেন, বুঝাইলেন যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে। তো উনি বলতেছে এই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না, ওকে দেখলে আমার ঘেন্না লাগবে, এগুলো মনে হবে। তো আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসলো। তো এসে আমার মা আর আমার বোন আমাকে গালাগালি করতেছে আমি কেন আমার হাজব্যান্ডকে এগুলো বলছি। তো আমি বেশ কিছুক্ষণ চুপ করেই ছিলাম যে এতগুলো টাকা খরচ করে বিয়ে দিল, এখন হচ্ছে এরকম একটা ঘটনা, তো সবাই তো কষ্ট পাবে, এটাই খুব স্বাভাবিক। একটা পর্যায়ে দেখলাম তারা মানে আমাকে দোষারোপ করেই যাচ্ছে। আমি না টিকতে পেরে ওই দিন আমার জামাটা খুলে তারপর আমার বোনকে দেখাইলাম যে দেখ, এই জন্য সে দেখছে, জিজ্ঞেস করছে, তখন আমি কি বলবো। এরপরে আমার বোনের মুখটা একবার বন্ধ হয়ে গেছে, ওই বিষয়ে আর একটা কথাও বলে নাই। আর মা আগে থেকে জানতো, বাট পুরো শরীরটা তো মাও দেখে নেয়। ওই দিন মাও দেখলো, দেখার পরে আমার মা প্রচুর কান্না করলো যে ও খারাপ করছে, ঠিক আছে আমার মেয়ের সাথে করছে, এরকমভাবে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলো, অনেক অভিশাপ দিল ওই ছেলেটাকে। এরপরে আমার ডিভোর্স হয়ে গেল, 4 মাস পরে আমার ডিভোর্স হয়ে গেল। আমার সব ফার্নিচার যা যা দেওয়া হয়েছে বাড়ি থেকে সব কিছু বাড়িতে পাঠাই দিছে তারা। তারপরে টাকা দিছে 50,000 দিয়ে আমাকে ডিভোর্স দিছে আমার হাজব্যান্ড।
এখন ডিভোর্সের পরে আমি বাড়িতে থাকতে আমার যেমন মানে দম বন্ধ করে লাগতো। ঢাকা শহর মানুষ এটা দেখছে সামনে বসে, দেখার পরেও না তারা আমাকে এত বাঁকা চোখে দেখে নাই যতটা গ্রামের মানুষ আমাকে বাঁকা চোখে দেখতেছিল। তাদের ধারণা ছিল আমি ঢাকার শহর হয়তো পতিতার কাজ করতাম, যার কারণে আমার হচ্ছে এত এরকম অবস্থা হয়েছে। কার সাথে না কার সাথে কোথায় গেছি এরকম করে দিছে। আমার বাবা মা না হইলে ঢাকা শহরে এসে এত টাকা কিভাবে কামাইলো, এত নোংরা নোংরা মন্তব্য। আঙুল দিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তো আঙুল তুলে একটা কথা বলে দেয় যে ওর এই অবস্থা হয়েছে। খুব কষ্ট হচ্ছিল, মানে কোনো রকমে আমার ডিভোর্সের পরে আমি আরও 4-5 মাস গ্রামে ছিলাম, বাট আমার মনে হচ্ছিল আমি মারা যাব। তো বাবা ততদিন আমার ভাই হচ্ছে বড় ভাই বিয়ে করে ফেলছে গার্মেন্টসেরই একটা মেয়েকে, ও গাজীপুর থাকে, ওরা দুজনও চাকরি করে। তো ভাবির সাথে ভাবি গ্রামে আসছে আমার বিয়েতে, ভাবির সাথে কথা হয়েছে। তখন আমি ভাবিকে বললাম যে ভাবি তুমি তো কাজ করো গার্মেন্টসে, তাহলে আমাকে একটা কাজের জোগাড় করে দিতে পারবা? তো আমার মা তখন ভয় পাইতেছে যে ঢাকা শহর তোমার আর যাওয়ার দরকার নাই, আবার তোমার সাথে কি হবে। আমি বললাম যে মা ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওইটা ধরে বসে থাকলে আমার তো বিয়ে কোনো দিন হবে না, তুমি কতদিন আমাকে খাওয়াবা? যেহেতু কাজের একটা রাস্তা আছে, আমি কাজ করতে থাকি, দেখি জীবন আমাকে কোথায় নিয়ে দাঁড় করায়। মাকে অনেক বুঝাইয়া তো মাকে গ্রামে রেখে আসলাম, আর আমার ছোটো ভাইটা গ্রামে, আমিও ঢাকা চলে আসলাম বাবা মায়ের কাছে, ভাইয়ের কাছে। তো সেম এলাকাতে কিন্তু আমরা থাকি, ওই এলাকাতেই আমার বাবা আর আমার ভাবি যেহেতু বিষয়টা জানতেন আগে থেকে, তো ভাবি বলল যে না হচ্ছে তোমার এখানে থাকার দরকার নাই, ওই পাশের এলাকাতেই আমার হচ্ছে একটা বা মেসে থাকে না 4-5টা মেয়ে মিলে ওরকম আছে, আমি তোমাকে ওখানে জোগাড় করে দিই। আমি বললাম যে না আমি এই এলাকাতেই থাকবো, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কিচ্ছু করি নাই, আমার কোনো অপরাধ ছিল না, তো কেন হচ্ছে আমি মুখ লুকাবো? এখান থেকেও যদি আমি লুকাই যে মানুষ ভাবে আমারই হয়তো বা কোনো দোষ ছিল। আর আমি ওর মুখোমুখি হতে চাই, ওর মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতে চাই সে কেন আমার সাথে এরকম করলো বা আমার অপরাধটা কী ছিল। আমি যদি দোষী থাকি, আমি যদি এলাকা থেকে চলে যাই, ওই ছেলের যে দোষটা সেটা কিন্তু ঢেকে যাবে একেবারে, কারণ কেউ এরকমভাবে আঙুল তুলে তাকে কিছু বলবে না। আর আমি যদি এলাকাতে থাকি, তার চোখের সামনে থাকি, সারা জীবন তার অন্যায়টা তার সামনে ঘুরবে, আস্তে আস্তে সবাই জানবে যে ও আমার সাথে এটা করছে। এটা ছিল আমার একটা রাগের বা জেদের জায়গা যে না আমি এখান থেকে যাব না, আমার তো কোনো ভুল নাই। তো বাবা ভাই সবাই বুঝাইলো, মাও বুঝাইলো যে তুমি ওখান থেকে চলে যাও, ভাবি যেটা বলে এটা শোনো। আমি আর কারো কথা শুনি নাই। তো ওইখানে থেকে তখন আমার প্রায় 21-22 বছর বয়স, তখন থেকে কাজ করা শুরু করলাম গার্মেন্টসে। কাজ করতেছে আমি, বাবা একটা রুম নিয়ে থাকলাম, ভাই ভাবি একটা রুম নিয়ে থাকে। বাবা যে রুমটাতে থাকতো সেখানে আমি আর বাবা থাকতে শুরু করলাম। ভাবি রান্নাবাড়া করতো, আমিও করতাম, মিলেমিশে এভাবে থাকতে থাকলাম ওখান থেকে। তো আমার উপরিভাগটা দেখে গার্মেন্টসে যাওয়ার পরে যে সুন্দর ছিলাম বললাম, অনেকে আমাকে প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব সব কিছু বলতো। সেখান থেকে আমি কোনো দিনও কারো প্রপোজালে অ্যাকসেপ্টই করতাম না। তো এক জায়গায় আমি প্রায় 3 বছর কাজ করছি। 3 বছর কাজ করার পরে সবার কাছে না আমি অহংকারী, মুডি, একটু সুন্দরের জন্য ভাব দেখায়, কোনো ছেলেদের পাত্তা দেয় না, কারোর সাথে বেশি কথা বলে না। আমি তো ছেলেদের ঘৃণা করি, ছেলেদের আমি কিভাবে পাত্তা দিব? দুইটা ছেলে আমার জীবন নষ্ট করে দিল, এখন আমি আবার ছেলেদের পাত্তা দিব, ছেলেদের ভালোবাসবো, এটা কি করে হয়? তো এখান থেকে এরকম মানে সবাই নানান ধরনের কথাবার্তা বলে, এরপরে ওখান থেকে চাকরিটা ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় আবার নতুন করে চাকরি নিলাম। সেখানে যাওয়ার পরে একটা লোক, সে ওইখানকার যে সুপারভাইজার ছিল, উনি আমাকে খুব মানে এটা ওইটা বলতেন, সুন্দর করে কথা বলতেন, এটা একটা জিজ্ঞেস করতেন। থাকে না যে কাজের কথা ছাড়াও পারিবারিকভাবে 2-একটা কথা বলতেন, পরিবারের কথা জিজ্ঞেস করতেন। এরকম করতে করতে ওখানে আমি 2 বছর কাজ করলাম। 2 বছর পরে গার্মেন্টস থেকে পিকনিকে নিয়ে যায় না, এরকম কোথাও নিয়ে গেছে, ওখানে গিয়ে সে আমাকে প্রপোজ করে। প্রপোজ করার পরে তারও খুব কম বয়স ছিল, মনে হয় পড়াশোনা মাত্র শেষ করছে বা করতেছে, তো সেটা তো বলতে পারবো না, কিন্তু বয়স খুব অল্পই ছিল, আমার চেয়ে বড় জোর 2-3 বছরের বড় হবে এরকম। তো তাকে আমি কেন জানি মানে তাকে আমার ভালো লাগছে যে সে খুব কেয়ার করতো, খুব যত্ন করতো, মেয়েদের খুব সম্মান করতো। সবচেয়ে বড় কথা, গার্মেন্টসে সাধারণত মেয়েদেরকে খুব সম্মান কম করা হয়, গালাগালি করে কথা বলা, বাপ মা তুলে গালি দেয়া, এই ধরনের কাজ হয়। এর মাঝে সে খুব সম্মান করে কথা বলতো, আপনি করে বলতো মেয়েদেরকে, এটা আমার ভীষণ ভাল লাগতো। তো ওইখান থেকে আমি তাকে আমার বিষয়ে জানাইলাম যে আপনি কোনোদিনও আমাকে নিয়ে ভালো থাকতে পারবেন না, বা আমার জীবনটা পেছনে এরকম ছিল। তখন সে একদম ভালো মানুষ, সে বলতেছে হ্যাঁ এটা এগুলো কোনো ব্যাপার না, হয়ে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট যেহেতু ছিল, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো। আমি বললাম আপনি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, ঠিক আছে, আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমার সারাক্ষণ এই ভয় থাকবে মনের মধ্যে, আপনি কবে আবার আমাকে ছেড়ে দেন।
আপনার কবে মনে হয় আমি নষ্টামি? আমার অলরেডি একটা বিয়ে হয়েছে, অলরেডি আমার সাথে এত বাজে একটা কাজ হয়েছে, আর আপনি একজন আনম্যারিড ছেলে, আমি আপনার জীবনটা নষ্ট করতে চাই না। তো সেখান থেকেও চাকরিটা ছেড়ে দিলাম তার জন্য। ততদিনে বয়স প্রায় 27-28 হয়ে গেছে। তো মেয়েদের কিন্তু 27-28-25-এর পর থেকে একটা অন্যরকম সৌন্দর্য থাকে। আগে একটু শুকনা ছিলাম, এখন শরীরটা একটু ভারী হয়েছে, দেখতে অন্যরকমই সুন্দর লাগতো। অনেকে বিয়ের প্রস্তাব থেকে শুরু করে বাজে প্রস্তাব অনেক কষ্ট করে নিজেকে সামলে রেখে কাজ করতে থাকলাম। টাকা পয়সা বাবা মাকে যতটুকু দিতাম, বাকি টাকাটা নিজের জন্য সঞ্চয় করতে থাকলাম। আর এই বুদ্ধিটা আমাকে দিল হচ্ছে আমার ভাবি, যে তুমি হচ্ছে কাজ করবা আর সব বাবা মাকে দিয়ে দিবা, উড়াই ফেলবা, তাহলে তোমার ভবিষ্যৎ কী থাকবে? তুমি একটা অ্যাকাউন্ট করে প্রতি মাসে কিছু টাকা নিজের জন্য জমা রাখো, একটা সময় বিয়ে শাদী করো বা যে কোনো কিছু করো, তোমার এই টাকাটা খুব কাজে লাগবে, তুমি এটা করো। তো তখন থেকে আজকে এরপরে 2018 সালে আমার জীবনে এমন একজন আসে যে আমাকে এত এত ভালো বোঝায়, বা সে একদম মানে আমার জন্য পাগল, সে আমার যাই হোক সব কিছু সে আমাকে খুব সামলে রাখবে, এরকম বলতে বলতে একটা সময় নিজেরও একাকিত্ব ফিল হইতো। এরকম না যে একদম একাই খুব ভালো ছিলাম, ব্যাপারটা এরকম একদমই ছিল না। বেলা শেষে যখন রাতে বাসায় যেতাম অবশ্যই খারাপ লাগতো একটা সময়, যে আমি কি সারা জীবন একাই থাকবো, বা আমার কি ট্রাস্ট করার মতো কাউকে আমি পাবো না, যে আমার ভরসার জায়গা হবে। তো যাই হোক, ওদিকে অনেক কথা ওইটা না বলে তার সাথে পরিচয় কাজের ক্ষেত্রে থেকে, তো ওই জায়গা থেকে তারও ওয়াইফ ছিল, ওনাকে ছেড়ে চলে গেছে, ওনার একটা বাচ্চা আছে, উনি হচ্ছে আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে সব কিছু বলে দিছি যে আমার লাইফটা তো সহজ না এরকম। তো সেটা শোনার পরে সে বলে, ওটাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমাকে জাস্ট বিয়ে করতে চাই, তুমি অনেক ভালো একজন মানুষ। এরকম হয়ে বলতে বলতে একটা সময় 2018 সালে আমি ডিসিশন নিই যে ঠিক আছে, তাহলে আমরা বিয়েটা করব। এবং আমি হচ্ছে, এটা বললে হয়তো খারাপ শোনা যায়, বিয়ের আগেই আমি আমার পিঠের জামাটা উঠায় তাকে আমার শরীরের ক্ষতচিহ্নগুলো দেখাইছি, যে আপনি এগুলো নিতে পারবেন, সহ্য করতে পারবেন। তখন সে বলছে যে এগুলো তুমি কি করতেছো, এরকম কিছুই না, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, তুমি মানুষটা যেরকম, তোমাকে আমি চাই আমার জীবনে। এরপরে আমাদের বিয়ে হয়ে গেল। তার মেয়ে হচ্ছে গ্রামে থাকে তার মায়ের কাছে, আর সে ঢাকায় থেকে চাকরি করে। তো আমি আর সে একটা আলাদা বাসা নিলাম। বাবা মাও ভীষণ খুশি ছিল যে ঠিক আছে, আমার মেয়েটা তাহলে শেষমেশ কারোর সাথে অন্তত পক্ষে থাকতে পারতেছে। তো খুবই সুন্দর সংসার। সে কোনোদিনও এটা নিয়ে আমাকে কথা শোনায় নাই, কোনোদিন সে আঙুল তোলে নাই যে তুমি হচ্ছে খারাপ। সে সবসময় আমাকে সাপোর্ট করতো। ইভেন ওই সময়টাতে ততদিন আমাদের সময় যখন এই ঘটনাগুলো হয়েছে, তখন কিন্তু এইসবে যে ফর্সা হওয়ার ক্রিম বা এটা সেটা তত কিছু ছিল না। তখন আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পরে খুঁজে খুঁজে বাজার থেকে এই ধরনের ক্রিম এনে দিত, যে দাগগুলো যাতে চলে যায়, এরকম। সে নিজের হাতে ক্রিমগুলো দিয়ে দিত যে দাগগুলো চলে যাবে। সে আমাকে এতটা যত্ন করতো। বাট বলে না যে ভাগ্যে যদি ভালো না থাকে এত যত্ন কোত্থেকে পাবো। এরপরে 2020 সাল আসলো, করোনার মধ্যে হঠাৎ করে জ্বর ঠান্ডা, সুস্থ মানুষ জ্বর ঠান্ডা অসুস্থ হয়ে করোনা পজিটিভ হয়ে আমার হাজব্যান্ড মারা গেলেন। ও মারা যাওয়ার পর তো 2 বছরের সংসার ছিল, তারপরও বিয়েটা যে সুন্দর কিছু সেখান থেকে জানলাম। এরপরে এখন পর্যন্ত ওর ওই মেয়েটার দায়িত্ব নিয়ে আমি হচ্ছে কাজ করতেছি। মেয়ে আমাকেই মা হিসেবে জানে। ওর খরচের টাকা পয়সা, ওর বাবা নেই, ওর মা ছিল গ্রামে একা, ওর ভাইরা আছে আলাদা আলাদা সংসার, মাকে তেমন একটা কেউ দেখে না। ওর মেয়েকে রাখে এই জন্য যে উটকো ঝামেলা কেন হচ্ছে আমরা পালবো, ওর মা চলে গেছে ওকে ফালায়, বাবার মরে গেছে, এতিমখানায় দিয়ে দাও, এই ধরনের কথাবার্তা বলে। তো আমি হচ্ছে ওনাদের দুজনের খরচের টাকা পাঠাই, বাকি কাজ করে নিজের জন্য জমা করে রাখছি। মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে এখন, ওর প্রায়ই হচ্ছে 13-14 বছর বয়স, ও ক্লাস 8-এ পড়ে। তো ভাবতেছি ওর এসএসসি পরীক্ষার পরে ওকে আমার কাছে ঢাকা নিয়ে আসবো, এনে ওকে আমি অনেক পড়াশোনা করাবো, ওকে নিয়ে জীবনটা পার করে দিব। এটাই এখন আমার চিন্তাভাবনা, এখন অবধি কাজ করতেছি। তো সব কিছুর শেষে যেটা মানে ভালো নিজের জীবনে, শুধু ভালো কিছু যদি ভাবতে যাই, সেটা হচ্ছে ওই 2 বছরের স্মৃতি। আমার হাজব্যান্ডের সাথে আমার যে 2 বছর থাকা হইলো, ওই 2টা বছর জীবনে স্বপ্নের মতো ছিল। ওই 2 বছরের স্মৃতি আঁকড়ে ধরে আমি বাকিটা জীবন পার করে দিতে পারবো ওর মেয়েটাকে নিয়ে। তো আমার জন্য আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। অনেক কিছু বলে ফেললাম, আর এমন জীবন যাতে কোনো মেয়ের কোনো দিন না হয় সেটা। আর আমাদের দেশের কালচারে এই ধরনের অপরাধের বিচারটা কিন্তু খুব একটা হয় না। তো অবশ্যই সবার রুখে দাঁড়ানো উচিত। আমি আমার মেয়েকে অনেক বোঝাই যে তার সাথে এরকম কিছু হলে আমাকে বলতে। এগুলো নিয়ে অনেক কথা হয় আমাদের মাঝে। আমার মনে হয় যদি আমার বাবা মা আরেকটু শক্ত হইতো,
বা একটু আমাদের কোনো একজন ভালো মানুষ যদি আমাদেরকে একটু সাপোর্ট দিত, ঢাকা শহরে আমরা যেহেতু গ্রাম থেকে আসছিলাম, তাহলে হয়তো আমার সাথে করা এই অন্যায়ের বিচারটা হইতো। যাই হোক, আল্লাহ যাতে ওই লোককে ভালো রাখে। তার অলরেডি 2টা বিয়ে হয়ে গেছে, প্রথম বিয়ে 1 বছর পরে ডিভোর্স হয়ে গেছে, পরের বিয়ের বউ আরেকজনের সাথে পালায় গেছে। সে কোনো সুখে নাই জীবনে, সেটা আমি সামনে থেকেই তো দেখতেছি। এখনও আমি ওই এলাকাতেই থাকি এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ওই এলাকাতেই ছিলাম। আমার জীবনে সুখ ছিল, যতটুকু সময় স্বামীর সাথে ছিলাম অবশ্যই সুখে ছিলাম। এখন সে নাই, আল্লাহ নিয়ে গেছে, সেটা আল্লাহর দেয়া, যে আল্লাহ হয়তো আমার জীবনে আর সুখ লেখে নাই সেই জন্য। যাই হোক, এই ছিল গল্পটা। কেমন লাগলো আপনাদের কাছে সেটা তো অবশ্যই জানাবেন। আপুর জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। আপুকে এবং আপুর মেয়েকে আল্লাহ অনেক ভালো রাখুক, ওনার সামনের জীবনটা যাতে অনেক সুন্দর হয় সেই শুভকামনা। আসলে বলার ভাষা হারায় ফেলছে। মানুষের জীবন যে কত বিচিত্রময়ের মা, কত মানুষের জীবনে যে কত কত গল্প, মানুষের জীবন নিয়ে কাজ করতে না আসলে বা গল্প নিয়ে কাজ করতে না আসলে হয়তো জানা হতো না। তো কোথাও নিজেকে ব্লেসড মনে হয় যে এই ধরনের কাজ করতে আসছি, মানুষের জীবন সম্বন্ধে এতটাও জানতে পারতেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই জানাবেন। আপুর আর আপুর মেয়ের জন্য দোয়া করবেন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।